হঠাৎ করে রাশেদের সামনে হাজির হলো রূপা। রূপাকে দেখে রাশেদ চমকে গেল। রাশেদের চেহারা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ও ভয় পাচ্ছে। কিন্তু কেন? রূপাকে দেখে এত ভয় পাচ্ছে কেন সে? রাশেদকে উদ্দেশ্য করে বলল রূপা, আমাকে দেখে চমকে গেলে বুঝি? রাশেদ কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়তো নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে নিজেকে শান্ত করতে পারছে না। সে কিছুতেই বুঝতে পারছে না রূপা কিভাবে তার সামনে দাঁড়িয়ে আছে। রূপা আবার রাশেদকে উদ্দেশ্য করে বলল, আমি জানি তুমি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেছো। তুমি ভেবেছিলে আমি আর কখনো ফিরে আসবো না, কিন্তু আমাকে তো ফিরে আসতেই হতো, কারণ সেই রাতে আমার সাথে যা হয়েছিল। যাই হোক, আজ আমি একটু ব্যস্ত, অন্য একদিন তোমার সাথে দেখা হবে। আজ চলে যাচ্ছি, আবার আসবো ফিরে। এই বলে মুহূর্তের মধ্যেই রূপা অদৃশ্য হয়ে গেল। রাশেদ খুব ভালোভাবেই বুঝতে পারছে এই রূপা যে কোনো মানুষ না, এই রূপা যে অন্য কিছু। ভয়ে রাশেদের গলা শুকিয়ে আসছে, বুকটা ধুপধুপ করছে। সে যে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। রূপা ফিরে এসেছে, এখন তার কি হবে? রূপা কি তাহলে সেই রাতের ঘটনা ফাঁস করে দেবে? এসব ভাবতে ভাবতে রাশেদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। চোখ মেলে দেখলো সে হসপিটালে আছে। কে তাকে হসপিটালে নিয়ে এসেছে? তার রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কি কেউ তার দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেছিল? হসপিটালের বেডে শুয়ে শুয়ে যখন এইসব কথা সে ভাবছে, তখন আবার রূপা তার সামনে এসে তার ভয়টাকে আরো বাড়িয়ে দিল। রূপাকে দেখে আবার তার বুকটা জোরে জোরে ধুপধুপ করতে শুরু করলো। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে রূপা আবার ফিরে এসেছে। রাশেদ অপলক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা তাকে ভয় পেতে দেখে বলল, তুমি সবসময় আমাকে এত ভয় পাও কেন বলো তো? তুমি কি আমার সাথে কোনো অন্যায় করেছো? করনি তো, তাহলে তোমার এত ভয় কিসের? আমাকে দেখে তো তারা ভয় পাবে যারা আমার সাথে অন্যায় করেছিল। আমাকে দেখে তো তারা ভয় পাবে যারা সেই রাতে আমার সবকিছু কেড়ে নিয়েছিল। তারপর আবার অজ্ঞান হয়ে গেল রাশেদ। রূপাকে দেখে রাশেদ এত ভয় কেন পাচ্ছে? সে কি রূপার সাথে কোনো অন্যায় করেছিল? যদি সে কোনো অন্যায় না করে থাকে, তাহলে রূপা কেন বারবার তার কাছে ফিরে আসছে? কি চায় রূপা? আর সেই রাতে কি ঘটেছিল রূপার সাথে? জ্ঞান ফেরার পর রাশেদ দেখল সে একটা গভীর জঙ্গলে আছে। চারিদিকে কোনো মানুষ নেই। যেদিকে চোখ যায় শুধুই গাছ আর গাছ। অন্ধকারে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না। বাসা থেকে হসপিটালের বেড, আর এখন হসপিটালের বেড থেকে গভীর জঙ্গলে। এইসব যে রূপার কাজ, সেটা সে ভালোভাবেই বুঝতে পারছে। রাশেদ মনে মনে ভাবতে শুরু করলো, সে আর বাঁচবে না, রূপা তাকে শেষ করে ফেলবে। এমন সময় হঠাৎ করে রাশেদের সামনে আগুন জ্বলে উঠল। আগুনের আলোতে চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছে। সে উঠে দাঁড়িয়ে চারদিকটা ভালোভাবে দেখছে, এখান থেকে পালানোর রাস্তা খুঁজছে। ঠিক এমন সময় রূপা আবার তার সামনে এসে হাজির হলো। রূপাকে দেখে রাশেদ আবার আরো বেশি ভয় পাচ্ছে, কারণ সে এখন একটা অচেনা জঙ্গলে আছে। এখানে তাকে কেউ বাঁচাতে আসবে না। সে মনে মনে ভাবতে শুরু করে, আজকেই হয়তো তার জীবনের শেষ দিন। রূপা রাশেদকে উদ্দেশ্য করে বলল, তোমার সামনে যে আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে আমার মনের ভেতরে। সেদিন রাতে আমার সাথে যা হয়েছিল তা অন্যায় হয়েছিল। সেদিন রাতে আমার সাথে যা হয়েছিল তা তোমার চোখের সামনে হয়েছিল। কথাগুলো বলে রূপা অদৃশ্য হয়ে গেল। রাশেদ এদিক ওদিক তাকিয়ে রূপাকে খুঁজতে শুরু করে, কিন্তু রূপা তো কোথাও নেই। কোথায় গেল রূপা? হঠাৎ করে সে খেয়াল করলো রূপা ফিরে এসেছে। রূপা তার খুব কাছাকাছি চলে এসেছে। রূপা আবার বলতে শুরু করলো, কিন্তু সেদিন রাতে তুমি চাইলেই পারতে আমাকে সাহায্য করতে, কিন্তু তুমি আমাকে সাহায্য করনি। তোমার চোখের সামনে মানুষরূপী সেই পশুগুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে ওরা স্পর্শ করছিল না। সেই চারজন যখন আমার শরীরটাকে ভোগ করছিল, তখন তুমি সামনেই ছিলে, কিন্তু তুমি আমাকে সাহায্য করনি, কারণ তুমি ভেবেছিলে অচেনা একটা মেয়ের জন্য কেন নিজের বিপদ ডেকে আনবে। অথচ তুমি যদি আমাকে সাহায্য করতে, তাহলে আমার জীবনটা বেঁচে যেত। 22 বছর বয়সে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হতো না। আমার ছোট দুই ভাইকে না খেয়ে দিনের পর দিন কাটাতে হতো না, কারণ আমি ছাড়া যে কেউ নেই ওদের। আমাদের বাবা মা তো অনেক আগেই আমাদের 3 ভাই বোনকে ছেড়ে চলে গেছে, আর এখন আমিও এই দুনিয়াতে নেই। আমার ছোট দুই ভাই অনেক কষ্টে আছে। আমাকে তো সেই দিন রাতে কোনো সাহায্য করনি। দয়া করে আমার ছোট দুই ভাইকে একটু সাহায্য করো। রূপার কথাগুলো শুনে রাশেদ কান্নায় ভেঙে পড়ল।
রাশেদ বুঝতে পারছে সে কোনো অন্যায় না করেও অনেক বড় অন্যায় করেছে। সেই রাতে তার চোখের সামনে 4 জন লোক রূপাকে রাস্তায় একা পেয়ে কুকুরের মতো রূপার উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু রাশেদ রূপাকে কোনো সাহায্য করেনি। রাশেদ ভেবেছিল এইসব লোকদের অনেক ক্ষমতা, সে যদি রূপাকে সাহায্য করে তাহলে পরে তার বিপদ হতে পারে। এই ভেবে সে রূপাকে কোনো সাহায্য করেনি। তবে রাশেদ এটা ভাবতে পারেনি যে লোকগুলো রূপার জীবনটাও কেড়ে নেবে। রূপার ছোট 2 ভাইয়ের কথা শুনে রাশেদের অনেক খারাপ লাগছে। সে রূপাকে বলল, সেদিন তোমাকে সাহায্য করিনি, এই জন্য আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি সাধারণ মানুষ, ওই ক্ষমতাশালী লোকদের সাথে লড়াই করার মতো সাহস আমার মতো সাধারণ লোকদের নেই। সেদিন রাতে অফিস থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম, কারণ সেদিন ধর্মঘটের কারণে রাস্তায় কোনো বাস চলাচল করছিল না। আমি তোমাকে সাহায্য করার জন্য সেই রাতে তোমার কাছাকাছি গিয়েছিলাম, কারণ আমি দূর থেকেই দেখতে পাচ্ছিলাম কিছু লোক রাস্তায় তোমার সাথে জোরাজুরি করছে। যখন তোমার আরো কাছে গেলাম তখন সেই লোকগুলোর চেহারা স্পষ্ট বুঝতে পারছিলাম। সেই লোকগুলো কোনো সাধারণ লোক ছিল না, তারা ছিল অনেক ক্ষমতাশালী লোক। তাই আমি তোমাকে সাহায্য করতে পারিনি। জানি না ওই লোকগুলো তোমাকে কোথায় পেয়েছিল, আর ওই লোকগুলোর সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা। আছে, সম্পর্ক আছে, অনেক গভীর সম্পর্ক আছে। ওই 4 জনের মধ্যে একজন ছিল আমার স্বামী। তোমার স্বামী? তাহলে তুমি এই শহরের নামকরা ব্যবসায়ী শফিক সাহেবের বড় ছেলে শাফিনের স্ত্রী? হ্যাঁ, শাফিন আমার স্বামী। আমি যে শাফিনের একমাত্র স্ত্রী এমনটা কিন্তু না, ওর অনেক স্ত্রী আছে। তাছাড়া প্রতি রাতেই কোনো না কোনো সুন্দরী মেয়েকে ও বাড়িতে নিয়ে আসতো, তারপর আমার চোখের সামনেই অন্য মেয়ের সাথে ফুর্তি করত। যাই হোক, আমার জীবনের কষ্টের কথা শুনে তোমার কোনো লাভ হবে না। তুমি হয়তো ভাবতে পারো এই দুনিয়াতে এত মানুষ থাকতে আমি তোমার কাছে কেন এসেছি। আসলে এই দুনিয়াতে তুমি ছাড়া আর কেউই নেই যে আমাকে ভালোবাসে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু কখনো মুখে বলতে পারোনি। আমিও তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার সময় শেষ, এখন আমাকে যেতে হবে। চিরকালের জন্য চলে যেতে হবে পরকালে। ভালো থেকো। তারপর রূপা হাওয়ায় মিশে গেল। রাশেদের চোখে পানি চলে এসেছে। সে রূপার জন্য কান্না করছে। সে রূপাকে অনেক ভালোবাসতো। রাশেদ আর রূপা একই কলেজে পড়াশোনা করেছিল। তারপর আস্তে আস্তে ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর একসময় হঠাৎ করেই রূপা কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। কেন ও কলেজে আসা বন্ধ করে দিয়েছিল সেটা কেউই জানতো না। রাশেদ রূপাকে অনেক খুঁজেছিল, কিন্তু কোথাও পায়নি। তারপর সেদিন রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ রাশেদ দেখতে পায় রূপাকে। 4 জন লোক রূপার সাথে জোরাজুরি করছিল। রাশেদ রূপাকে বাঁচানোর জন্য কিছুটা কাছাকাছি যেতেই খেয়াল করলো সেই 4 জনের মধ্যে একজন শাফিন। শাফিনের বাবা অনেক বড় ব্যবসায়ী, ওদের অনেক ক্ষমতা। তাই রাশেদ আর রূপাকে বাঁচাতে যায়নি, কারণ সে বুঝতে পেরেছিল সে রূপাকে বাঁচাতে পারবে না, আর রূপাকে বাঁচাতে গিয়ে সে নিজেকে বিপদে ফেলতে পারবে না। রাশেদের স্ত্রী আছে, সন্তান আছে, তার কিছু হয়ে গেলে তার স্ত্রী সন্তানকে কে দেখবে? আর রূপা যেহেতু হঠাৎ করে তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই রূপার প্রতি রাশেদের একটু অভিমান ছিল। কিন্তু রাশেদ বুঝতে পারেনি ওরা যে রূপার জীবনটাই কেড়ে নেবে। গল্প শেষ, কিন্তু কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে। রূপা কেন হঠাৎ করে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল? রূপার স্বামী শাফিন কেন তার নিজের স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে? আপনাদের কি মনে হয়?